বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে খেলা চলছে তার গভীরতা ও জটিলতা সাধারণের ধারণারও বাইরে। পর্দার আড়ালে এমন সব সমীকরণ কাজ করছে যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে গোটা জাতির চোখ কপালে উঠতে বাধ্য। এই মুহূর্তের সবচেয়ে জোরালো গুঞ্জন হলো জামাত ইসলামের অত্যন্ত সুচিন্তিত এবং আটঘাট বেঁধেই মাঠে নেমেছে, যার পূর্বাভাস আমরা বিগত কয়েকদিন ধরেই প্রত্যক্ষ করছি। আন্তর্জাতিক মহলে এতদিন যে স্রোত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অনুকূলে প্রবাহিত হচ্ছিল তা যেন এখন সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে। অবাক করা বিষয় হলো সেই স্রোত এখন সরাসরি জামাত ইসলামের দিকেই ধাবিত হচ্ছে। কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের কূটনৈতিকদের ঘন ঘন আনাগোনা আমরা সবাই দেখেছি। সেগুলোকে অনেক সাধারণ কূটনৈতিক ব্যস্ততা বলে মনে করলেও এখন পরিষ্কার হচ্ছে যে সেগুলো ছিল নিছকই একটি ট্রেলার, ভবিষ্যতের এক বিশাল পট পরিবর্তনের ইঙ্গিত। আসল চমকটি এসেছে সম্প্রতি যখন বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান এবং বিশ্বব্যাংকের অবিচ্ছেদ্য অংশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সরাসরি জামাত ইসলামের সঙ্গে বৈঠক করেছে। এই IMF এর ঋণের টাকায় বাংলাদেশের সিংহভাগ উন্নয়ন প্রকল্প গতি পায়। তাই কে না জানে IMF এর যার দিকে ক্ষমতাও তার দিকে হেলে পড়ে। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই প্রতিষ্ঠানের সম্মতি এবং সহযোগিতা অপরিহার্য। একসময় ধারণা করা হতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল শেখ হাসিনার সরকারের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল, কিন্তু সম্প্রতি ঘটনাবলী ভিন্ন কথা বলছে। রাজনৈতিক মহলে এখন কানাঘুষা চলছে যে IMF আর শেখ হাসিনার পক্ষে নেই। কেউ কেউ তো সরাসরি বলছেনই শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়েছেন অথবা তিনি নেই হয়ে গেছেন, এমনকি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। যদিও এসবের সত্যতা যাচাই করা কঠিন, তবে এমন একটা রটনা নিঃসন্দেহে একটি গভীর রাজনৈতিক অস্থিরতারই ইঙ্গিত বহন করে। আশ্চর্যজনকভাবে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব IMF এর কাছে তারা পাওনার ঋণ ছাড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন। সংগঠনটি তাকে প্রয়োজনীয় অর্থ ছাড় করছেন না। এই ঘটনাগুলি IMF এর বর্তমান অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে তাদের পরিবর্তনের ভূমিকার উপর নতুন করে আলোকপাত করছে। গত 12 নভেম্বর বুধবার সকাল 12টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে IMF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এটা কোনো সাধারণ বৈঠক ছিল না। জামাত ইসলামের একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই ঐতিহাসিক বৈঠকের খবর নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো জামাতের প্রতিনিধি দল IMF এর অফিসে যায়নি, বরং IMF এর প্রতিনিধিরাই জামাতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বৈঠক করেছে। এই ঘটনাটি প্রমাণ করছে আন্তর্জাতিক মহলে জামাতের অবস্থান কতটা পরিবর্তন হয়েছে। IMF এর মতো একটি প্রতিষ্ঠান যখন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এসে বৈঠক করে তখন তার বার্তা সুদূর প্রসারী হয়ে যায়। বৈঠকে IMF এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের মিশন চিফ পাপা জর্জিও এর উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন IMF এর ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিস্কো, ডেপুটি চিফ অফ মিশন আইবর রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদ ইলাহি। অন্যদিকে জামাত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব এবং শফিউল্লাহ। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন অর্থনৈতিক খাত এবং ব্যবস্থা এবং সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই জানা গেছে। এই আলোচনাটি কেবল রাজনৈতিক নয়, দেশের ভবিষ্যৎ অর্থনীতির নীতি নির্ধারণেও প্রভাব ফেলবে বলে ধারণা করছেন। এই ঘটনাটি যদি বিএনপির মতো কোনো দলের সঙ্গে ঘটত তাহলে এতক্ষণ সারা দেশে তুলকালাম কাণ্ড হয়ে যেত, গোটা দেশ তোলপাড় হয়ে যেত সেই খবর প্রচার করতে। অথচ জামাতের কাছে এই ধরনের ঘটনা যেন মামুলি ব্যাপার। তারা এটিকে অত্যন্ত নির্লিপ্তভাবে গ্রহণ করেছে। এর পেছনে রয়েছে বহু জটিল সমীকরণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসবের পেছনে জনমত জরিপের একটি বড় প্রভাব কাজ করছে। জাতীয় আন্তর্জাতিক নির্বাচনগুলোতে জনমত জরিপ সবসময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করে। অতীতে দেখা গেছে এই জরিপগুলো চূড়ান্ত ফলাফল প্রায়শই কাছাকাছি হয়েছে, এমনকি অনেক সময় শতভাগও মিলে গেছে। দেশের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন ডাকসু, জাকসু
রাকসু ও চাকসু অনুষ্ঠিত নির্বাচনগুলোতেও এই ধরনের জরিপের ফলাফল মিলে যাওয়ার নজির হয়েছে। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার তাদের অনলাইন পোর্টালে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে একটি জরিপ চালাচ্ছেন। এটি একটি ইংরেজি পত্রিকা হয়, এর পাঠক মূলত সমাজের সিভিল সোসাইটির সদস্য, উচ্চশিক্ষিত মানুষ এবং যারা নিয়মিত ইংরেজি পত্রিকা পড়েন। এখন পর্যন্ত সেই জরিপে ৫,১৭৭টি ভোট পড়েছে, যা একটি উল্লেখযোগ্য সংখ্যা। জরিপের ফলাফল রীতিমতো চমকে দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। দেখা গেছে জামাতের পেছনে ৪৫.৮% ভোট, বিএনপি ২৭.৮%, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি ১২.৩% এবং অন্যান্য দল ৭%। বাকি ৭.১% মতামত দেয়নি। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে এতদিন জামাতের ব্যাপারে সিভিল সোসাইটির মাঝে যে একটি সামাজিক নিষেধাজ্ঞা বা ট্যাবু ছিল, এই ধারণা এখন ভেঙে গেছে। তাদের মধ্যে যে ভয় বা দ্বিধা ছিল তা কেটে গেছে। গুলশান, বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকার বাসিন্দারা এখন জামাতকে ক্ষমতায় দেখতে আগ্রহী। এই দলটির জন্য এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে বিষয়টি। বিশ্লেষকের মতে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী চমক দেখানোর পেছনে প্রধান ৩টি কারণ কাজ করছে। প্রথমত, নির্বাচনী মাঠের সমীকরণ। বিএনপির একটি নিজস্ব ফিক্সড ভোট ব্যাংক রয়েছে, যা প্রায় ২৫%। এর সঙ্গে যোগ হয়েছে আরও ১৫ থেকে ২০% ভোট, যা মূলত আওয়ামী লীগ বিরোধী মনোভাবাপন্ন মানুষের ভোট। এই ভোট ৪০ থেকে ৪৫% ভোটই এতদিন বিএনপির ক্ষমতায় আসত এবং এই ভোটের সঙ্গে তখন জামায়াতের ভোটও যোগ হতো। অন্যদিকে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক ১৫ থেকে ২০% এর আশেপাশে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতি ভিন্ন গত কয়েক বছরে বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতা দেখে সেই আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টের মানুষজন গভীরভাবে হতাশ। তারা যে কারণে আওয়ামী লীগকে অপছন্দ করত, ঠিক একই কারণে এখন বিএনপিকেও অপছন্দ শুরু করেছে। জোর সম্ভাবনা রয়েছে এই হতাশ ভোটাররা এবার জামায়াতের দিকে ঝুঁকছে। এবং শুধু সম্ভাবনা নয়, বিভিন্ন সূত্রে জানা গেছে যে বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই জামায়াতে যোগ দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ১৫ থেকে ২০% ভোট এবার নিশ্চিতভাবে জামায়াতের দিকেই চলে যাবে। এর ফলে জামায়াতের নিজস্ব ২০% ভোট এবং এনটি আওয়ামী লীগের ১৫% ভোট একত্রিত হয়ে দাঁড়াচ্ছে ৩৫%। অর্থাৎ বিএনপির চেয়ে জামায়াতের প্রায় ১০% ভোটে এগিয়ে থাকবে। দ্বিতীয় কারণটি হলো জামায়াতের সুস্পষ্ট এন্টি ইন্ডিয়ান পজিশন বা ভারত বিরোধী অবস্থান, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। দ্বিতীয় কারণটি হলো জামায়াতের সুস্পষ্ট অ্যান্টি ইন্ডিয়ান পজিশন বা ভারত বিরোধী অবস্থান। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন জামায়াত যত বেশি দৃশ্যমান ভারত বিরোধী অবস্থান নিতে পারবে, তাদের ভোটের পাল্লা ততই বেশি ভারী হবে। কারণ ভারতের সঙ্গে সম্পর্কের দেশের একটি বড় অংশ মাইনাস চিহ্ন হিসেবে দেখছে। তাদের মতে এর সঙ্গে যাকে যুক্ত করা হবে তার জনপ্রিয়তা হ্রাস পাবে। সেক্ষেত্রে বিএনপি দেশের মানুষের কাছে ক্রমশ ভারতমুখী দল হিসেবে পরিচিত লাভ করেছে। অন্যদিকে ভারত সরকার যদি বাংলাদেশের কোনো একটি দলকে ভয় পায়, তাহলে সেটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই ধারণাটি জামায়াতের পক্ষে একটি বিশাল জনসমর্থন তৈরি করেছে। তৃতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো জামায়াতের ইস্পাত কঠিন ঐক্য এবং অটল শৃঙ্খলা, যা বিএনপির চেয়ে তাদের বহুগুণে এগিয়ে রেখেছে নির্বাচনী মাঠে। তাদের এই ঐক্য যেন একটি সীসা ঢালা প্রাচীরের মতো। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকান। সম্প্রতি জামাতের নেতা নুরুল ইসলাম বাবুলকে একটি নির্বাচনী শোডাউনে দেখা গেছে। তার পায়ের নিচে বসে আছেন চাঁপাইনবাবগঞ্জের দুইবারের জামাতে মনোনীত এমপি লতিফুর রহমান। ২০০৯ সালের পরে জামাত তাকে আর এমপি প্রার্থী করেনি। ভাবতে পারেন অন্য কোনো দলের এমনটা সম্ভব? একই দলের একজন সাবেক এমপি এবং একজন মনোনীত এমপি প্রার্থী একসাথেই শোডাউন করছে এবং সাবেক এমপি বর্তমান প্রার্থীর প্রতি পূর্ণ আনুগত্য দেখাচ্ছেন। এটি জামায়াতের বড় ঐক্য এবং শক্তির চিহ্ন, শীষঢালা প্রাচীরের শক্তি। এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে বিএনপিতে। সেই একই জেলায় চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বাবুলের আসনে মনোনয়ন পাওয়া বিএনপির নেতা হারুনকে হাসিনার দালাল বলে আখ্যা দিচ্ছে গত শুক্রবারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই তাকে নিয়ে অত্যন্ত কটু কথা বলেছেন এবং গালাগাল দিয়েছেন। মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, সারা দেশে বিএনপির একই চিত্র। নাটোরের ঘটনা তো আরো চাঞ্চল্যকর। সেখানে আপন বোন বিএনপির মনোনয়ন পাওয়ায় ভাই বিক্ষোভ মিছিল করেছে এবং জ্বালাও পোড়াও চালিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে বিএনপি বাধ্য হয়ে পুনরায় মনোনয়ন দিতে বাধ্য হয়েছে। এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল এবং অরাজকতা বিএনপির জনসমর্থনকে
দুর্বল করে দিয়েছে এবং জামাতের বিরুদ্ধে ঐক্যের শক্তি আরো উজ্জ্বল করে তুলেছে। সুতরাং সব মিলিয়ে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা এখন প্রবল বলে মনে করছে সবাই, রাজনৈতিক বিশ্লেষকরাও। এই কারণে আন্তর্জাতিক সব সংস্থা এখন এই দলটির কাছে ধর্ণা দিচ্ছে। এখন জামাত যদি বড় কোনো ভুল না করে এবং কৌশলগত কিছু আসনে বিএনপির বিপরীতে শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে টিকে থাকতে পারে, তাহলে নির্বাচনের মাঠে খেলা পাল্টে যাবে। উল্লেখ্য, জামাতের সঙ্গে একই সুর মিলিয়ে তার 5 দফা কর্মসূচির সঙ্গে ঐক্যমত ঘোষণা করেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সম্প্রতি প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। এটি জামাতের রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করছে। প্রশ্ন জাগছে, জামাত কি পারবে সেই ঐক্যর সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত দম ধরে রাখতে, মাঠের শেষ বাঁশি বাজা পর্যন্ত টিকে থাকতে? দর্শক, আপনারা কি মনে করছেন? দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যেন এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থেকে আপনি বঞ্চিত না হন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।